সুপ্রিয় দর্শকবৃন্দ, BTN71-এর বিশেষ আয়োজন শেকড়ের টানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের এই বিশেষ আয়োজনে আমরা তাদের জীবন কথা তুলে ধরছি যারা এই দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। আমরা আজকে এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর ইউনিয়নের মধ্যকুল গ্রামের রাজালী দফাদারের পানের বরজে। আমরা তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তার এই পানের বরজ তৈরি করার পেছনের গল্প, তার সফলতার গল্প, তার সমস্যাগুলোর গল্প, এবং এই যে পানের বরজ তৈরি করার পেছনে তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরবো। জনাব রাজালী দফাদার, আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আমরা আপনার পানের বরজটা ঘুরে দেখলাম। ঘুরে দেখে বেশ অনেকগুলো প্রশ্ন আমাদের মনে জেগেছে এবং আমাদের দর্শকরাও আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবে। তো আসলে আপনার এই যে বিশাল পানের বরজ, এই পানের বরজটার শুরুটা হয়েছিল হয়তো খুব ছোট্ট পরিসরে। তো আপনি শুরুটা কবে করেছিলেন, কিভাবে করেছিলেন? আসলে এই পানের বরজ সর্বপ্রথম আমি শুরু করি 2001 সালে, খুব সীমিত অল্প জায়গায়। এরপরে আস্তে আস্তে সেখান থেকে বৃদ্ধি করি। আর বর্তমানে আমার এখন 1 একর 20 শতক জমিতে পানের ফসল আছে। পানের ইয়েটা ভালো, জাতটাও ভালো। আর এর পিছনে যেমন টাকাও অত্যাধিক খরচ করা লাগে, আবার ফসল যদি ভালো হয় তাহলে তার পরিমাণটাও খুব সুন্দর আসে। শ্রমিক লাগে অত্যাধিক। এর পাশাপাশি ক্ষতির সম্ভাবনাটাও আছে, আবার লাভজনকও আছে। আপনার এই যে 20 বছরের একটা পান চাষের গল্প, তো আপনি এই 20 বছরে পান চাষে কি সমস্যার মুখোমুখি হয়েছেন? আসলে এই 20 বছরের ভিতরে সমস্যা 2-3টা সমস্যা। একটা সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং খরা। আর বাকিটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে পোকামাকড়। আর এর বিশেষ করে শীত মৌসুমে একটা সমস্যা আছে, যেটা গাছ থেকে পাকে এবং ঝরে পড়ে। এই 3টা সমস্যা এলো। আর বাজারকরণ জাতের একটা সমস্যা তো আছে। এটা সরকার যদি সেটা একটা ব্যবস্থা বা পরিকল্পনা নেয় তাহলে তো খুব সুন্দর হয়, ভালো হয় আর কি। আপনার এই যে পানের বরজ, এই পানের বরজ তৈরি করতে কি কি কাঁচামাল লাগে এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করে? এই কাঁচামাল বলতে এগুলো বাঁশ, যেমন বাঁশ, বা এই যে লাঠির মতো এই শলাগুলো, একে শলা বলি আমরা। আর উপরে যেগুলো আছে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খড়, অনেক কাশি বলে। এইগুলো প্রয়োজন হয়। এই খড়গুলো আসে উত্তর এলাকার থেকে, যেমন ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসে। ওখান থেকে আমরা বড় বড় ব্যবসাদারদের থেকে সংগ্রহ করি। আর এই বাঁশগুলো আমাদের এলাকার থেকে যারা বড় বড় ব্যবসাদার আছে তাদের থেকে আমরা এইগুলো সংগ্রহ করি আর কি। তো আপনাদের যে এই উৎপাদন যে ব্যয়টা বা আপনারা যে কাঁচামালটা কেনেন, কাঁচামাল কেনার ব্যয়টা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে বা এরকম কিছু? আসলে এইগুলো অনেক খরচ। তো এই কাঁচামাল মানে এই এই চটিগুলো বলে, যেগুলো বাঁশ বলে আর কি, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার ইয়ে কেনা লাগে, বাঁশ এই কাঁচামাল কেনা লাগে। আর এই উপরে যে খড়গুলো প্রায় লাখ টাকা লাগে। আর পাশাপাশি যেমন খৈল আছে, সেগুলো লাগে, অনেক টাকা লাগে, ব্যয়বহুল। 1 শতক জমিতে সর্বনিম্ন খোল 20 থেকে 22 কেজি বছরে, অর্থাৎ 365 দিনে এগুলো প্রয়োজন হয়। আর পাশাপাশি রাসায়নিক সার সর্বনিম্ন 7 কেজি, এইগুলো বছরে। আর কীটনাশক বা অন্যান্য ভিটামিন বা ইয়ে ভিটামিন ওষুধ যেগুলো, এগুলোর প্রয়োজন হয়, সেটা সঠিক কতটুকু পরিমাণ এটা আসলে ওটা বলা যাচ্ছে না, এটা প্রয়োজন হয় আর কি। এটা কাঁচামাল বা বীজ, যেটা খেতে নতুন লাগানো হয়। বীজগুলোকে এটা আমরা যেখান থেকে সংগ্রহ করছি, ওখান থেকে ওখানের মূল্য দিতে হয়েছে পার পিস, প্রতিটা পিস 40 টাকা আর কি, 1 পিস। তাহলে এই দুইটা হলে 80 টাকা, এরকম পার পিস ভাবে 40 টাকা করে আমাদের কেনা লাগে। আপনার যে এই বিশাল পানের বরজ, এই পানের বরজ আপনার উন্নয়নে কতটুকু অবদান রেখেছে? আসলে সত্য কথা কি, আমি যখন প্রথম শুরু করেছিলাম 2001 সালে, তখন আমার জায়গা ছিল খুব সীমিত, অল্প। তারপরে আস্তে 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 বৃদ্ধি করতে করতে অনেকটা করেছি। এখন 1 একর 20 শতকের পরে আর কি আমার এই পান বাগান রয়েছে। তো এই পান বাগান থেকে যে মানে ইনকামটা আসে, যেটা ইনকাম, যে টাকা আসে, তাতে আমার ছেলে বাচ্চা কাচ্চা লেখাপড়া চলে। আর পাশাপাশি সিজনে 2-3টা সিজন আছে, সিজনে লোকে যারা কাজ করে, 20 থেকে 25 জন লোক কাজ করে, তাদের সংখ্যা চলে। আর প্রতিনিয়ত পার ডে 5 থেকে 7 জন লোক তারা আমার এখানে কাজ করে, এবং তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া, তাদের সংসার আমার এর থেকে তাদের চলে। এই পান চাষে যদি নতুন কেউ আসতে চায়, জি, সেটা অন্য এলাকার হতে পারে, তো তাদের প্রতি আপনার কি পরামর্শ? আসলে নতুন যদি কোনো কৃষক এই পান চাষ সম্পর্কে মানে পান চাষ করতে সে আগ্রহ হয় বা আমাদের কাছে আসে, তাহলে তাদের পরামর্শ আমরা অবশ্যই দেব। বা সে কোন পদ্ধতিতে চাষ করলে সে লাভবান হবে,
সে তাকে সেই পরামর্শ দেওয়া। আর যদি কোনো চাষি এই পান চাষ আসলে করে তাহলে এটা একটা লাভজনক ফসল এবং এটা খুব অত্যাধিক ভালো লাভজনক। এই যে পান চাষ, এই পান চাষ নিয়ে যদি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান? সরকার মূলত প্রথম যদি আমাদের বাজার ব্যবস্থা একটু ভালো করে দেয় এবং এই বাজার যখন বাজার ব্যবস্থা ভালো হবে তখন চাষিরা আগ্রহ হবে, আর পাশাপাশি সরকার বিদেশের বিক্রির একটা ব্যবস্থা হলে চাষিরা আরো ডেভেলপ বেশি হবে, তাদের অর্থটা বেশি আসবে, চাষি সবাই তখন এই পান চাষি বারে আগ্রহ হবে এবং দেশের উন্নয়ন হবে। আজকের পর্বে আমরা ঘুরে দেখলাম যশোরের রাজ আলী দফাদারের পানের বরজ। তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম সে মূলত খুবই ছোট একটা পরিসর থেকে আজকে এই বিশাল পানের বরজ, এবং এই পানের বরজের মাধ্যমে তার আর্থিক উন্নয়ন থেকে শুরু করে পারিবারিক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন সাধন করতে পেরেছে, এবং বিভিন্ন সময় সমস্যায় পড়লে সেই সমস্যাগুলা উঠতে পেরেছে। এবং তার আহ্বান অন্যান্য চাষিরা যাতে এই পান চাষে আসে। সরকার যদি যথাযথ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে পারে, চাষিরা যদি যথাযথ মূল্য পায়, তাহলে আরো অনেক চাষিরা এই পান চাষে আগ্রহী হবে। পাশাপাশি সরকার যদি এই পান বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে পারে, তাহলে চাষিরা আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের অর্থনৈতিকভাবে বিরাট একটা ভূমিকা পালন করবে এই পান চাষ। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আমাদের বিশেষ আয়োজন শেখরের টানের নতুন পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কারোর সাথে। ধন্যবাদ সবাইকে।